এটা আগুন যে লাগানো হয়েছে বাচ্চা ছেলেও বুঝতে পারবে। সেই জায়গাটা মাল্টি স্টোরি বিল্ডিং লাগানোর জন্য এবং প্রচুর মানে ওই জায়গাটাকে নেওয়ার জন্য কলিম গ্রুপের সঙ্গে ববি হাকিমের একটা অলিখিত চুক্তি হয়েছে। 1300 দোকানকে পুড়িয়ে ওখানে 5-6 হাজার দোকান করা হবে, সেগুলো বিক্রি করবে, হাজার হাজার কোটি টাকা ইনকাম করবে। এই টাকাটা মানে 80% ওখানে দোকান ছিল হিন্দুদের, পুরো জায়গাটাকে পুড়িয়ে দেওয়া হলো। আপনি আপনি প্রতি সপ্তাহে একটা করে এমএলএ ফাইল আমি বার করবো, দেখে নেবেন এক একটা এমএলএ 150 থেকে 200 কোটি টাকা কিভাবে কামিয়েছে। ভোটটা আপনারা কি করে কন্ট্রোল করবেন? বুথ লেভেলে আপনাদের এজেন্ট থাকে না নির্বাচনের সময়? দেখুন, যখন 2011 সালে মমতা ব্যানার্জি যখন ক্ষমতা আসে 55,000 বুথে মমতা ব্যানার্জি কোনো পোলিং এজেন্ট বসাতে পারেনি। ঠিক আছে, যখন জনবিস্ফোরণ হবে তখন এইভাবেই চলবে, এতে কিছু করা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তিনি নিজেও তো কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, বিজেপি একদম সরকারে আসার পরেও তার বিরুদ্ধে কোনো প্রমাণ দেখাতে পারেনি, তাও মনে করে দিলেন তিনি। তিনি বলছেন বিজেপি বিধায়কদের উদ্দেশ্যে তিনি বলছেন 2026 সালে বিজেপি শূন্য হয়ে যাবে। খিদিরপুর বাজারে আগুন, রাত 1টার কিছু পরে আগুন লাগে খিদিরপুর বাজারে। কি কারণে ঠিক আগুন লাগে তা এখনো ঠিক স্পষ্ট নয়, কি বলবেন? না, কি কারণে লাগে স্পষ্ট তদন্তের মাধ্যমেই তো সেটা প্রকাশ পাবে। তদন্ত ঠিক মতো করলে তো লাগানো হয়েছে। তো আপনার কি মনে হয় এটা ফট করে 1300 দোকান আগুনে ছাই হয়ে গেল এবং ফায়ার ব্রিগেড পৌঁছচ্ছে না? সম্পূর্ণ পুড়ে যাওয়ার পর তারপর ফায়ার ব্রিগেড পৌঁছচ্ছে। এটা আগুন যে লাগানো হয়েছে বাচ্চা ছেলেও বুঝতে পারবে। এই টোটাল যত এখানটায় লাগানো হচ্ছে, যা কিছু বেআইনিভাবে কাজ করছে দেখবেন এর সঙ্গে কলিম গ্রুপের যোগাযোগ রয়েছে। কে বা কারা এই কলিম? এই তানভীর, আফজাল তানভীর কলিম, এই কলিম গ্রুপ 5-6 বছর ধরে, গত 5-6 বছরের যত কলকাতার বুকে এবং অ্যাডজাসেন্ট এরিয়ায় সমস্ত জায়গায় বেআইনি যে সমস্ত বিল্ডিং করছে এবং ববি হাকিমের খাস লোক, এবং ববি হাকিম একে দিয়ে সমস্ত বেআইনি বিল্ডিং গুলো করাচ্ছে, যেগুলো কর্পোরেশনে কোনো আইন কানুন মানছে না। 2024 সালে আমার কাছে যেটুকু খবর আছে যে জায়গাটা আজ আগুন লেগেছে সেই জায়গাটা মাল্টি স্টোরি বিল্ডিং লাগানোর জন্য এবং প্রচুর মানে ওই জায়গাটাকে নেওয়ার জন্য কলিম গ্রুপের সঙ্গে ববি হাকিমের একটা অলিখিত চুক্তি হয়েছে। সেটা ইনভেস্টিগেশন করলে বোঝা যাবে এবং দেখবেন আদতে তাই হবে। ওইখানটায় 1300 দোকান, যেখানে ম্যাক্সিমাম 80% যে হিন্দুদের দোকান, সেই দোকানগুলোকে পুড়িয়ে দেওয়া হলো। কোটি কোটি টাকা তাদের ওখানটায় জিনিসপত্র ছিল। এখন মমতা ব্যানার্জি বলছে 1 লক্ষ টাকা দেবে। 1 লক্ষ টাকাতে কি হবে? কয়েক কোটি টাকা একটা দোকানে। 1 লক্ষ টাকা তো 1 স্কোয়ার ফিটের মূল্য ওখানটায়। ওই যে 1300 দোকানকে পুড়িয়ে ওখানে 5-6 হাজার দোকান করা হবে, সেগুলো বিক্রি করবে, হাজার হাজার কোটি টাকা ইনকাম করবে। এই টাকাটা একটা অংশ পিসি ভাইপোর পকেটে যাবে, একটা অংশ ববি হাকিমের পকেটে যাবে, লভ্যাংশের একটা কলিম গ্রুপের কাছে যাবে, আর একটা অংশ জিহাদি নেটওয়ার্কে যাবে। আপনি বুঝতে পারছেন না যে এত কলকাতা জুড়ে কলিম গ্রুপ এইভাবে বেআইনি কনস্ট্রাকশন গুলো করে যাচ্ছে, অথচ এ নিয়ে কোনো উচ্চবাচ্য নেই না, কোনো তৃণমূল দলের কোনো নেতা, কোনো কাউন্সিলর কেউ কিছু বলছে না। কেন বলছে না? ববিদা, আপনি যখন একদম সরাসরি এই কলিম গ্রুপের সঙ্গে রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতা কর্পোরেশনের মহানাগরিক ববি হাকিমের একদম ডাইরেক্ট যোগাযোগের তকমা তুলছেন, প্রসঙ্গ তুলছেন, আমি সেখানে বলবো অগ্নিকাণ্ডের জন্য পুরসভার দায় রীতিমতো এড়ালেন মেয়র ফিরহাদ হাকিম। পুরসভার বিরুদ্ধে একাধিক অভিযোগ ব্যবসায়ীদের, বিল ছাড়াই ভাড়া দিচ্ছেন ব্যবসায়ীরা, হাজার হাজার টাকা ভাড়া দিচ্ছেন ব্যবসায়ীরা, বাজার বন্ধ করতে চক্রান্তের অভিযোগ, কি বলবেন? আমি আপনাকে বলে দিচ্ছি তো, 6 মাস আগেও বলে দিয়েছি, ববি হাকিমের সঙ্গে এই আফজাল করিমের পুরোপুরি যোগাযোগ রয়েছে এবং ববি হাকিমের পৃষ্ঠপোষকতায় আফজাল করিম, তানভীর আফজাল করিম টোটালি এই সমস্ত ইলিগাল বিল্ডিং গুলো করে যাচ্ছে এবং যেখানে মস্তানি পাঠাচ্ছে সেখানে তাদের জমি দখল করছে, সেখানে বিল্ডিং করছে, কোনো আইন মানছে না, সয়েল টেস্টের কোনো বালাই নেই, কোনো প্ল্যানিং এর কোনো বিষয় নেই। মিউনিসিপ্যাল অ্যাক্টকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এই ববি হাকিম কি কিছু জানে না? আপনাকে কত শহরের কোণের দিকে যে বিল্ডিংটা, প্রথম বিল্ডিং এর পরের বিল্ডিংটা দেখুন, 2 ফিট মাত্র ছেড়েছে, যেখানে 10 ফিট মিনিমাম ছাড়ার কথা। প্রত্যেক যেখানে G+1 এর পারমিশনে বেশি বাড়ি হবে না, সেখানে G+6 বানিয়ে দিচ্ছে বিল্ডিং। এরকম প্রচুর আছে, আমি ফাইল আছে, আমি হাইকোর্ট করবো এগুলো নিয়ে। আর এনআইএর তদন্ত করা উচিত, কারণ এই যে টাকা, এই যে বিআইনি বিল্ডিং এর এই সমস্ত টাকা, সমস্ত প্রমোটিং এর টাকা একটা অংশ জিহাদি নেটওয়ার্কে যাচ্ছে। একটা প্রশ্ন করবো, স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ী যাদের দোকান এই বাজারে রয়েছে, তারা দমকলের বিরুদ্ধে রীতিমতো কিন্তু অভিযোগ করছে, কারণ বাসিন্দাদের অভিযোগ যে আগুন লাগার সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয়েছিল, কিন্তু দমকল প্রায় দমকলকে যদি নিষ্ক্রিয় রেখে দেয় তাহলে কি করবেন? এই পুরো জিনিসটা একটা ঘটানো জিনিস, আপনি বুঝতে পারছেন না? 1300 দোকান এমনি পুরোপুরি ছাই হয়ে গেল, অত সোজা কয়েক ঘন্টার মধ্যে পুরো ছাই হয়ে গেল। পরিকল্পিত এই আগুনটা লাগানো হয়েছে। আমি আপনাকে বলছি তো, কোন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যদি এই বিষয়টা নিয়ে তদন্ত ইনভেস্টিগেশন করে, আপনি দেখে নেবেন, মিলিয়ে নেবেন আমার কথাটা। আমি এবারে একটা প্রশ্ন করবো যে পরিকল্পনা করে কেউ আগুন লাগিয়েছে নাকি না, সেটা রীতিমতো অভিযোগ এসছে, এখনো নিশ্চিত হওয়া যায়নি। আপনি সমস্ত দোকানদারদেরকে ওখানে বাইটস নিন, তারা একই কথা বলবে।
আগুনটা লাগিয়ে দিয়ে ওই 1300 দোকানের বদলে ওখানে 5-6 হাজার দোকান করা হবে, সেই দোকানগুলো বিক্রি করা হবে। কারো যদি 500 স্কোয়ার ফিট থাকে তাকে 200 স্কোয়ার ফিট নিতে বাধ্য করা হবে। এর জন্য ক্রিমিনাল গ্যাং নামবে, লিডাররা নামবে টিএমসি, এবং এই কলিম গ্রুপের মাধ্যমে এই বিল্ডিং গুলো করা হবে। আমি একদিকে যেরকম মনোজ বর্মা তিনি বলছেন, পুলিশ কমিশনার তিনি বলছেন একদম সোমবারে রীতিমতো পুড়ে ছাই, একদম খিদিরপুরে পৌঁছে তিনি এই কথা বলছেন। অন্যদিকে একদম খিদিরপুর বাজারে এই যে বিধ্বংসী আগুন, তার জন্য 1 লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদম দুর্ঘটনাস্থল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দোকান বানিয়ে দেবে সরকার, এর জন্য কোনো ব্যবসায়ীকে পয়সা 1 টাকাও দিতে হবে না, যাদের দোকান পুরোপুরি পুড়ে গেছে তাদের 1 লক্ষ টাকা বানিয়ে তো দেবে। 1300 দোকানের জায়গায় 10,000 দোকান করবে, তার থেকে তো প্রফিট আসবে না। ওখানে 1 স্কোয়ার ফিটের জমির দাম করে 1 লক্ষ টাকা, কি হারে মানে ইনকাম করবে ববি হাকিম অ্যান্ড কোম্পানি, বুঝতে পারছেন না? মমতা ব্যানার্জি তো বলবেই, ওনার রাইট হ্যান্ড তো ববি হাকিম। 2009 সালে মমতা ব্যানার্জির বাড়িতে ঢিল মেরেছিল না ববি হাকিম, যখন তাপস পালকে বিধায়ক এটা দেবে বলে, তখন ববি হাকিম দলবল নিয়ে যায়, অ্যাটাক করেনি মমতা ব্যানার্জির। কিন্তু ববি হাকিম হঠাতে পারবে মমতা ব্যানার্জি? জিহাদি মানসিকতা সম্পন্ন একজন ব্যক্তি। মানে 80% ওখানে দোকান ছিল হিন্দুদের, পুরো জায়গাটাকে পুড়িয়ে দেওয়া হলো, আর কোনো ভয়েস নেই বলে যা ইচ্ছা তাই এরা করে যাচ্ছে। আমি একটা প্রশ্ন করবো যে বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে রীতিমতো দাগিয়ে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, আধার কার্ড প্যান কার্ড থাকার পরেও তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। মহারাষ্ট্রের প্রসঙ্গ থেকে বিজেপির বিরুদ্ধে এমনটাই অভিযোগ তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় কমিউনিস্টরা এটা করছে, এরাই তো মেইন পৃষ্ঠপোষক না। আজকে অনুপ্রবেশ বা ইনফ্লাক্স নতুন শুরু হয়নি, এই কমিউনিস্ট সরকারের আমল থেকে আছে। আমার মনে হচ্ছে 1990 সালে বর্তমান পত্রিকায় হেডলাইন হয়েছিল, 1 টাকায় সিগনেচার করা পরিচয়পত্র কলিবন্ধু সার্ভিসে খিদিপুরের চা দোকানে বিক্রি হচ্ছে। তাই এই জিনিসটা তাই এরা হচ্ছে সেই মানে চলে চলে মাস্ত তো ভাই, এই সিপিএম আর তৃণমূল এই যত অনুপ্রবেশ করছে বাংলা ভাষায় না, অত বোকা নয় কেউ। আজকে যদি আপনাকে যদি কেউ বলে আপনি বাংলাদেশি, আপনি ছেড়ে দেবেন নাকি? যারা অরিজিনাল বাংলাদেশি, যারা রোহিঙ্গা, যাদেরকে এখানে সেল্টার দেওয়া হয়েছে, আজকে এখানে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে। আজকে আমরা হিন্দুরা আদৌ বাঁচবো কি বাঁচবো না সেটাই বুঝতে পারছি না। ওয়েস্ট বেঙ্গলকে ব্যাপার স্টেট করে রাখা হয়েছে, এইখানকার মাধ্যমে সারা ভারতবর্ষকে জ্বালানো হচ্ছে। যত বেআইনি কাজ সম্পূর্ণ করা হচ্ছে এই অনুপ্রবেশকারীগুলোর মাধ্যমে, আর এই কমিউনিস্টদের আমলে, তৃণমূলের আমলে। আপনারা যখন এই সমস্ত অভিযোগ করছেন, ঠিক সেই সময় দাঁড়িয়ে বিভিন্ন প্রকল্পে রাজ্যকে বঞ্চনার অভিযোগ নিয়ে ফের বিধানসভায় সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, আমি কোটান কোট বলবো, যে গত 4 বছরে 100 দিনের কাজের টাকা আমাদের দেওয়া হয়নি। কেন্দ্র বারংবার বরাদ্দ, মানে কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ করা রীতিমতো অপরাধ। আমাদের টাকা অন্য রাজ্যকে দেওয়া হয়েছে, যা অপরাধ। কিছু অভিযোগ থাকতেই পারে। 155 থেকে 156টি টিম কেন্দ্রীয় প্রতিনিধি দল তারা এসেছিল এখানে, তারা যা জানতে চেয়েছিল ব্যাখ্যা দিয়েছি, কিন্তু কোনো টাকা দেওয়া হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, গুজরাট চোরের রানীর গলা বক্তব্য শুনে লাভ আছে? 2014 থেকে যত টাকাই মোদিজি এখানে দিয়েছেন, সম্পূর্ণ টাকা যেটা ওরা গিলেছে সেটা বার করে নেওয়া উচিত, সবকটা জেলে জ্বালা উচিত। আপনাকে উদাহরণ দিয়ে বলবো, আপনি প্রতি সপ্তাহে একটা করে এমএলএ ফাইল আমি বার করবো, দেখে নেবেন এক একটা এমএলএ 150 থেকে 200 কোটি টাকা কিভাবে কামিয়েছে। দেখে নেবেন কিছু এমএলএ আমি ফাইল বার করে দেখবো। একজনে মনরেগার সুপারভাইজার ছিল, সে এমএলএ হয়েছে এই দক্ষিণ চব্বিশ পরগনা, তার কাছে হয়তো 250 কোটি টাকা তার সম্পত্তি। আমি যখন বলছি আপনি নিশ্চয়ই জানেন, আমি তথ্য ছেড়ে কথা বলি না। আপনি যখন এই কথা বলছেন, তো মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন যে গ্রামীণ রাস্তা, 4 বছরে আবাস প্রকল্পেও রাজ্যকে কোনো টাকা দেয়নি কেন্দ্র সরকার। চোরদের কেন টাকা দিতে যাবে? মোদীজি কি মাথা খারাপ হয়েছে নাকি? গরিব মানুষদের জন্য এই টাকাগুলো পাঠানো হচ্ছে, পুরোটাই ছেড়ে দিচ্ছে। যত ভিখারি গুলোকে এনে মমতা ব্যানার্জি সমস্ত চুরি করাচ্ছে। ওনার কোনো আছে? এই যে ফাইল ডিসক্লোজ করবেন বলছেন, আর কি প্রসঙ্গে ডিসক্লোজ করবেন, কাদের ফাইল, কি ব্যাপারে? আমি তো বলে দিচ্ছি, তৃণমূলের এই এমএলএ প্রত্যেকটি 10 দিন 15 দিন ছেড়ে একটা করে এমএলএ ফাইল ডিসক্লোজ করবো। দেখবেন যে 150-200 কোটি টাকা এই ভিখারি গুলো কিভাবে কামিয়েছে এই 5-6 বছরের মধ্যে। হাইকোর্টে কি কেস ফাইল করবে? অবশ্যই করবো, কেন করবো না? আপনি দেখলেন না সব্যসাচী বলছি, সব্যসাচী সামনের সপ্তাহে সব্যসাচী ফাইল দিয়ে করবো চেয়ারম্যানশিপ ক্যান্সেলের জন্য। ও বলছিল নাকি কোনো সম্পত্তি নেই। আমি তো আপনাদের দেখিয়ে দিলাম যে কোথায় কোথায় 42-40-45 কোটি টাকা সম্পত্তি সব্যসাচী দত্ত এবং তার বউ ইন্দ্রাণী দত্তের নামে রয়েছে। এরকমই সব রয়েছে তৃণমূলের সব মহারথীরা। আমি এবারে যে প্রশ্নটা আপনার সামনে ববিতা রাখবো, সেটা হলো, সাম্প্রতিককালে কালীঘাটে মুখ্যমন্ত্রীর ঠিক বাসভবনের কাছে বিক্ষোভ দেখিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তা নিয়েও সোমবার বিধানসভায় সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে কোনো পয়েন্ট থাকে না বলে একতরফাভাবে তৃণমূল এবং সরকারের বিরুদ্ধে অপপ্রচার করা হয়, বিভিন্ন অশ্লীল স্লোগান দেওয়া হয়। 4-5 দিন আগে একটি ঘটনাকে কেন্দ্র করে, দেখুন এটা আপনি সুকান্ত বন্দ্যোপাধ্যায় করেছেন, সেই বিষয়টা ওনাকেই বলবেন, সুকান্ত মজুমদারকে, আমাকে বলে লাভ নেই। না, আপনার দলের নেতা না, দলের নেতা ঠিক আছে, উনি ভালো আমার থেকে একারে দিতে পারবেন। মমতা ব্যানার্জি যে চোর,
তার যে দল যে পুরো চুরি ছেড়ে কিছু জানে না। আমরা পদে পদে আমাদের উপরের নেতা থেকে নিচের স্তরে সকলে প্রমাণ করে দিয়েছে, এটা নতুন করে বিষয় নয়। প্রশ্ন হচ্ছে এই জেহাদি সরকারটাকে, চোরের সরকারটাকে কিভাবে আমরা উৎখাত করব আগামী 8 মাস 9 মাস পরে, সেটা হচ্ছে এখন বিষয়, আর কিছু নয়। কি স্ট্র্যাটেজি সেক্ষেত্রে আপনাদের না আছে নিশ্চয়ই। এত বড় সেন্ট্রালে এত বড় চালাচ্ছে, অপারেশন সিন্দুর করলো যে সরকার, তাহলে তাদের নিশ্চয় প্ল্যানিং আছে ওয়েস্ট বেঙ্গলকে কিভাবে নেওয়া হবে। মাইনরিটি ভোটটা আপনারা কি করে কন্ট্রোল করবেন? বুথ লেভেলে আপনাদের এজেন্ট থাকে না নির্বাচনের সময়? দেখুন, যখন 2011 সালে মমতা ব্যানার্জি যখন ক্ষমতা আসে, 55,000 বুথে মমতা ব্যানার্জি কোনো পোলিং এজেন্ট বসাতে পারেনি। ঠিক আছে, যখন জনবিস্ফোরণ হবে তখন এইভাবেই চলবে, এতে কিছু করা যায় না। শেষ কয়েকটা প্রশ্ন আপনার কাছে। বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলছে এই যে আপনারা সর্বসময় তৃণমূল কর্মীদের, তৃণমূল নেতাদের চোর চোর বলছেন, তিনি বলছেন আপনারা হলেন ডাকাতদের সরকার। না, তৃণমূলে দেখুন অ্যাকচুয়ালি খারাপ ভালো প্রত্যেকটা দলের মধ্যেই আছে। আমি কখনোই বলবো না তৃণমূলের সমস্ত লিডার চোর, সমস্ত কর্মী চোর। আমি বলছি যারা এখানে কন্ট্রোল করছে এখন আপাতত, তারা কিভাবে একটা লোক যে বিড়ির ধোয়া ছাড়তো, সেই যখন গাড়ির ধোয়া ছাড়ে তখন তার পয়সাটা কোথেকে আসে সেটা জানার অধিকার আছে তো জনগণের, নাকি? বিকজ তারা ট্যাক্স পেইড পিপল, তার তো অধিকার নেই যে আমার ট্যাক্সের পয়সাটা সেটা অরিজিনাল কাজ হচ্ছে কি হচ্ছে না। খারাপ ভালো প্রত্যেকটা দলে আছে, কিন্তু যখন খারাপের পরিমাণটা বেশি হয়ে যায় তখন তো মানুষের দৃষ্টিকটু লাগে। আজকে মমতা ব্যানার্জি এত বছর ধরে সরকার চালালো, তাতে মানুষ তো বুঝতে পারছি যে সারা ভারতবর্ষে যখন ডেভেলপমেন্টের জায়গা পৌঁছেছে। একটা সময় কি হতো, ছোটবেলা আমরা কি দেখতাম যে বিহার উড়িষ্যার মানুষরা আমাদের এখানে কাজের জন্য আসতো। এখন আপনি দেখুন যে আমাদের এখানকার লোকেরা, আমি রেলওয়ে বোর্ডের পিএসসি মেম্বার ছিলাম, তো আমি সারা ভারতবর্ষে ঘোরার সুবিধাতে দেখেছি যে পশ্চিমবাংলা থেকে তামিলনাড়ু, কেরালায়, বিহারে, উড়িষ্যায় পর্যন্ত হাজার হাজার লোক গিয়ে সেখানে চাকরির জন্য যাচ্ছে। কেন এই জিনিসটা হলো? কেন ফ্যাক্টরিগুলো বন্ধ হলো? আমি নিজে ডায়মন্ড হারবারে, আপনি দেখেননি, আমি নাম ধরে ধরে বলে দিয়েছি, 17টা ফ্যাক্টরি অভিষেক ব্যানার্জি আসার পর কিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, হাজার হাজার লোককে কিভাবে এখানটায় বেকার করে দেওয়া হচ্ছে। আমি একটা প্রশ্ন করবো, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তিনি নিজেও তো কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, বিজেপি একদম সরকারে আসার পরেও তার বিরুদ্ধে কোনো প্রমাণ দেখাতে পারেনি, তাও মনে করে দিলেন তিনি। তিনি বলছেন বিজেপি বিধায়কদের উদ্দেশ্যে তিনি বলছেন 2026 সালে বিজেপি শূন্য হয়ে যাবে। আচ্ছা, সেই শূন্য হবে কিনা লোকে প্রত্যেকবার দেখছে, বিজেপিকে বারবার ক্ষমতা আসছে, বিজেপিকে হটানোর মতো মমতা ব্যানার্জির কিছু নেই। মমতা ব্যানার্জি আগামী বিধানসভাতে কটা সিট পায় সেটা দেখে নেবেন। আর ওনাকে কি চোর করবেন? উনি তো ওনার লোকদের দিয়ে চুরি করাচ্ছেন, উনি কি নিজেই চুরি করছেন না? আপনারা যখন এই সব দুর্ঘটনার কথা বলছেন, তাহলে মুখ্যমন্ত্রী একাধিক কেন্দ্রীয় সরকারের দুর্ঘটনা, একদম একাধিক দুর্ঘটনার প্রসঙ্গ টেনে কেন্দ্র সরকারকে কটাক্ষ করে বলছে যে চারিদিকে তো মৃত্যু মিছিল, মানুষকে নিরাপত্তা দিতে পারেন, চারিদিকে মৃত্যু মিছিল। তো ওনার সময় হয়নি, ওনার সময় হয়নি। কুম্ভের কথা বলছেন, গঙ্গাসাগরে লোকে মরেনি ওনার সময়? 2014 সালে 13 সালে কতজন ডুবে মারা গেল লঞ্চ ডুবিতে? আপনারা যখন এই কথা বলছেন, মুখ্যমন্ত্রী শিক্ষা চট্টোপাধ্যায়কে একদম উদ্দেশ্য করে তিনি বলছেন যে বেশি কথা বলবেন না, লজ্জা থাকা উচিত, আপনি কি করে বেড়ান সেটা জানি, আগে জিতে আসুন, আমাকে হারানো হয়েছে, আমি আবার জিতে এসেছি। ছাড়ুন না মমতা ব্যানার্জির কথা, কেন ওই মহিলার নামে বলছেন? ওটাকে সুস্থ প্রকৃতির মহিলা বলে মনে হয়? কোনো অ্যাসাইলামে ওনাকে চিকিৎসা করানো উচিত। আমার শেষ দুটো প্রশ্ন ববিদা আপনার কাছে, শেষ যে দুটো প্রশ্ন তার মধ্যে একটা প্রথম যে এই গুরুত্বপূর্ণ প্রশ্নটা রাখবো, যে বিধানসভায় বিধায়কদের হাতে 21শে জুলাইয়ের সমাবেশের প্রচারের জন্য একটি করে পেন ড্রাইভ ইতিমধ্যেই তুলে দেওয়া হয়েছে শাসক দলের তরফে। সেটিতে রয়েছে হোর্ডিং, ব্যানার এবং পোস্টারের ছবি। সেগুলোতে থাকছে দাদা শুধুমাত্র দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দাদা কোনো ছবি নেই? অভিষেক বন্দ্যোপাধ্যায় কি তাহলে নতুন কোনো দল নতুন তৈরি করছেন? নতুন দল আসছে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়? কি বলবেন? হ্যাঁ, সেটা আমি কি করে জানবো? তবে আমি শুনেছি যে ওর যে ওনার যে লয়ার, সে একটা নতুন দল একটা রেজিস্ট্রেশন করেছে। অ্যাকচুয়ালি ইডি সিবিআই যতই আপনার রেড করবে ততই এই নাটকটা চলবে। শুনুন, মা আর ছেলে কোনোদিন আলাদা হতে পারে না, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। সুতরাং এইসব নিয়ে বেশি টেনশনে কিছু নেই, ভোটটা আসবে তখন দেখবেন সব এক। না, আমি আরেকটা প্রশ্ন রাখবো, তাহলে কি ভোট বিধানসভা ভোটের পরে না আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন দল হবে? আপনি বললেন অলরেডি অভিষেক বন্দ্যোপাধ্যায় লয়ার অলরেডি। না না, এগুলো ইডি সিবিআই কে আপনার মানে আইওয়াশ করানোর জন্য। ভোটের সময় বললাম না আপনাকে যে মা আর ছেলে কোনোদিন আলাদা হতে পারে না। শেষ প্রশ্ন আপনার কাছে, নতুন বাজার করা হবে খিদিরপুরের অগ্নিকাণ্ডের প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম, তিনি বলছেন ব্যবসায়ীদের আগে থেকে জায়গাটা ঠিক কি করে হয়ে গেল, কি বলবেন? ব্যবসায়ীদের নতুন বাজার করা হবে, খিদিরপুরের অগ্নিকাণ্ডের প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলে যেতেই প্রশ্ন ব্যবসায়ীদের আগে থেকে জায়গাটা ঠিক কি করে হয়ে গেল? আমি বলে দিচ্ছি, মমতা ব্যানার্জি কেন এটা ববি হাকিমের একটা চক্রান্ত কলিম গ্রুপকে দিয়ে যে পুরো আপনি ইনভেস্টিগেশন, আমি তো বলছি না ইনভেস্টিগেশন করলে পুরো দেখা যাবে যে এটাকে আগুনটা লাগানো হয়েছে। এই যে 1300 দোকানের বদলে ওখানে 5-6 হাজার দোকান করা হবে, এক একটা দোকান কত কোটি টাকা বিক্রি হবে। এই টোটাল যে লার্জ সাম অফ মানি কয়েক হাজার কোটি টাকা, এর একটা অংশ যাবে পিসি ওয়াইফের কাছে, একটা অংশ যাবে ববি হাকিমের কাছে, একটা অংশ যাবে হচ্ছে কলিম গ্রুপের কাছে, আর একটা অংশ যাবে জিহাদি নেটওয়ার্কের কাছে। আমি অবশ্যই আমি আজকেই শুভেন্দু দাকে বলেছি যে এনআই তদন্তের জন্য আপনারা দেখুন, কারণ এই যে একটা পরিমাণের টাকা এখানে জিহাদি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত কিনা আগুন লাগানোর পিছনে, এই জন্য এনআই তদন্তে অবশ্যই আসা প্রয়োজন।